बस वही जा सकता है বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বইয়ের বেসিক গ্রামারের আরো নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আমরা বিগত ক্লাসে করেছিলাম বেসিক গ্রামারের পার্টস অফ স্পিচ নিয়ে। আজকে আমরা করব টেন্সের বিস্তারিত জানার চেষ্টা করব। একটু প্রথমে একটু দেখি আমরা টেন্স কি এবং এটার কাজ কি। টেন্স হলো ক্রিয়ার সেই রূপ যা দ্বারা কোনো কাজ সম্পাদনের সময় এবং কাজটি কতটুকু সম্পূর্ণ হয়েছে তা নির্দেশ করে। টেন্স এর নির্ভুল ব্যবহার ছাড়া ইংরেজি বাক্য তৈরি করা অসম্ভব। তাহলে অবশ্যই তোমাদের টেন্সটা জেনে রাখা উচিত। প্রথমে আসি আমরা, টেন্স প্রধানত 3 প্রকার এবং প্রতিটি প্রধান টেন্সকে আবার কাজের ধরন অনুযায়ী 4 ভাগে ভাগ করা যায়, আমরা সবাই জানি। তাহলে প্রথমে প্রধান 3 প্রকারগুলো একটু দেখি। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বোঝাতে, যে কাজ বর্তমানে হয় বা ঘটছে এরকম বোঝাতে। পাস্ট টেন্স হলো অতীতকাল, যে কাজ অতীতে হয়েছিল বা ঘটছিল। আর ফিউচার ভবিষ্যৎকাল, যে কাজ ভবিষ্যতে হবে। আবার 2 নম্বর বলা হচ্ছে প্রকারভেদ এবং বিস্তারিত। প্রতিটি টেন্সের 4টি করে মোট 12টি প্রকারভেদ রয়েছে। প্রথমে আসি আমরা প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রথমত, এটা দ্বারা সাধারণ বর্তমান বোঝায়। সংজ্ঞা: বর্তমানের সাধারণ কোনো কাজ, চিরন্তন সত্য, অভ্যাস বা বৈজ্ঞানিক সত্য বোঝাতে ব্যবহৃত হয় এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে সাধারণত ই, উ, এ, এন ইত্যাদি থাকে। যেমন করি, যাও, লেখে, বলেন ইত্যাদি বোঝাতে আমরা মূলত প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝবো। অভ্যাস, চিরন্তন সত্য, সাধারণ কাজ। তাহলে অভ্যাস যে কোনো আগেকার অভ্যাস থাকলে বা চিরন্তন, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য। তাহলে এরকম কাজগুলোর ক্ষেত্রে সবসময় কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের মিশ্রণ প্লাস অবজেক্ট। নোট: সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো নাম হয়, তবে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। অনেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনে না। থার্ড পারসন আমি এবং তুমি। আমরা যদি দুইজন কথা বলি, একজন বক্তা বক্তা একজন শ্রোতা, তাহলে বক্তা হচ্ছে যে ফার্স্ট পারসন আর শ্রোতা হচ্ছে সেকেন্ড পারসন। এর বাইরে যারা থাকবে হি, শি, দে, রহিম, করিম সবাই হচ্ছে অন্য, যারা থাকবে থার্ড মানে তৃতীয় ব্যক্তি যে থাকবে সে হচ্ছে থার্ড পারসন। এবং সে যদি একজন হয় সেক্ষেত্রে ভার্বের সাথে কি হবে? এস বাই এস যুক্ত হবে। আমরা বলি না যে তৃতীয় ব্যক্তির কারণে, থার্ড পারসনের কারণে তাদের সম্পর্কটা ভেঙে গেল, তাহলে সেক্ষেত্রে এই যে থার্ড পারসন যদি আসে সেক্ষেত্রে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই যুক্ত হবে। থার্ড পারসন মানে কি? আমরা দুইজনের মধ্যে যে সম্পর্ক আছে তার বাইরে অন্যজন আসা, আমি এবং তুমি ছাড়া। অর্থাৎ আমি এবং তুমি ছাড়া যত সাবজেক্ট আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। এবং সে যদি একজন হয় সেক্ষেত্রে ভার্বের সাথে কি হবে? এস বাই এস যুক্ত হবে। যেমন এখানে বলা হচ্ছে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এখানে এই যে হি একজন হওয়াতে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে কি হলো? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখেন দ্য সান একটাই, কিন্তু কি হলো? এখানে এস বা ইএস যুক্ত হলো। এরপর আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজ বর্তমানে চলছে মানে ভবিষ্যতে ঘটবে। চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে সাধারণত তেসি, তেসো, তেসে, সেন ইত্যাদি থাকে। যেমন করিতেছি, করিতেছ, করছে, খেলছেন। নাও, এট দিস মোমেন্ট ইত্যাদি ইংলিশে এটা থাকতে পারে। এই বিষয়গুলো নাও বা এট দিস মোমেন্ট এই জিনিসগুলো থাকলে আমরা বলতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার গঠন বা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। তাহলে আই এর পরে এমিজার বা অক্সিলারির এম বসছে, এর জন্য এম, এরপরে ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। দে আর ওয়াচিং টেলিভিশন, তারা টেলিভিশন দেখছে। তারপর হচ্ছে আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পুরোগঠিত বর্তমান, যে কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বা রয়েশ এখনো বর্তমান। চেনার উপর বাংলা বাংলা ক্রিয়া শেষে সাধারণত আসি, আসো, আছেন, ইয়েসি, ইয়েসে ইত্যাদি। যেমন করেছি, খেয়েছ, দেখেছে ইত্যাদি।
আবার ইংরেজি থাকতে পারে অফেন, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট ইত্যাদি অ্যাডভার্বগুলো থাকলে আমরা বুঝবো এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। এটার গঠন বা স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের এই পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি3 প্লাস অবজেক্ট। স্ট্রাকচার খুবই মনে রাখতে হবে কেয়ারফুলি। অর্থাৎ এখানে হ্যাভ বা হ্যাজ হবে প্লাস ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে হ্যাভ কখন হবে আর হ্যাজ কখন হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বসবে, অন্যথায় হ্যাভ বসবে। জাস্ট এটা মনে রাখবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটা কি হবে? হ্যাজ হবে, অন্যথায় হ্যাভ। এরপরে যেমন উদাহরণ শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। যেখানে হ্যাভ না হয়ে হ্যাজ কেন হলো? কারণ শি একজন এবং থার্ড পারসন, সেজন্য শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। এরপরে বলা হচ্ছে যে আই হ্যাভ জাস্ট ইটেন রাইস। আমি এই মাত্র ভাত খেয়েছি। তাহলে এখানে কি সাইন আছে চেনার জন্য? এখানে হ্যাভ আছে, জাস্ট এটা একটা অতিরিক্ত অ্যাডভার্ব, যে আমরা এখানে বলেছিলাম এই যে জাস্ট এটা থাকলে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। এরপরে ইটেন আছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরাগঠিত বর্তমান বর্তমান সংজ্ঞা কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এবং কাজটি কত সময় ধরে চলেছে অথবা কখন থেকে শুরু হয়েছে তার উল্লেখ থাকে। তাহলে জানার হচ্ছে বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসে, তেসি, সেন ইত্যাদি থাকে এবং সময়কাল বা শুরুর সময় উল্লেখ থাকে। যেমন এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এবং সেন্টেন্সের কোনো এক জায়গায় বিশেষ করে লাস্টের দিকে থাকবে অবজেক্টের পরে ফর বা সিন্স প্লাস টাইম, যে কোনো একটা সময়। এখানে ফর কোথায় বসবে, সিন কোথায় বসবে, এই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, যেখানে একটা সংখ্যা উল্লেখ থাকবে, যেখানে একটা কি উল্লেখ থাকবে? সংখ্যা। একটা সংখ্যা, যেমন এখানে এই যে 2 ঘন্টা উল্লেখ আছে, এরকম এই সময় উল্লেখ থাকলে বা একটা ক্ষণ, একটা সংখ্যা উল্লেখ থাকলে সেক্ষেত্রে ফর বসবে। যদি ক্ষণ উল্লেখ না থাকে, সরি, সংখ্যা উল্লেখ না থাকে সেক্ষেত্রে বসবে সিন। যেমন এখানে আমরা কি ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে 2 ঘন্টা এটা উল্লেখ করা আছে। তাহলে যদি এখানে সিন্স বসে তাহলে কি হলো? যেমন এখানে উই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। এখানে বলা হচ্ছে আমরা সকাল থেকে পড়ছি, এখানে কিন্তু কোনো সংখ্যা উল্লেখ নেই, জাস্ট এখানে একটা মুহূর্ত উল্লেখ আছে। এরকম মুহূর্ত বা কোনো ক্ষণ থাকলে সেক্ষেত্রে সিন্স, যদি সংখ্যা উল্লেখ থাকে সেক্ষেত্রে ফর বসবে। এটা খুবই খেয়াল রাখতে হবে জিনিসটা। এরপরে আমরা ফার্স্ট টেন্সে অতীতকালে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স সাধারণ অতীত, যে কাজ অতীতকালে সাধারণভাবে হয়েছিল এবং এখন শেষ হয়েছে। বাংলা ক্রিয়া শেষে সাধারণত ছিল, লাম, লে, থেন ইত্যাদি থাকে, যেমন করলাম, খেলে, গিয়েছিলেন। এবং ইংরেজি থাকতে পারে ইয়েস্টারডে, এগো, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট উইক ইত্যাদি এগুলো থাকতে পারে। এটার গঠন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা বি2 প্লাস অবজেক্ট। যেমন দে ভিজিটেড কক্সবাজার লাস্ট ইয়ার, এখানে লাস্ট ইয়ারে যে উল্লেখ আছে একটা এই সাইন। এরপর এখানে ভিজিটেড ভার্বের সেকেন্ড ফর্ম, ভিজিট এই প্রেজেন্ট ফর্ম, আর ভিজিটের পাস্ট ফর্ম হচ্ছে কি ভিজিটেড। আমরা গত বছর কক্সবাজার গিয়েছিল, সরি তারা গতকাল কক্সবাজার গিয়েছিল। এরপর আছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে, যে কাজ অতীতে কোনো নির্দিষ্ট সময় ঘটেছিল বা চলছিল। যে কাজ অতীতে কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সময়ে ঘটছিল বা চলছিল। চেনার উপায় হচ্ছে কি বাংলা ক্রিয়া শেষে সাধারণত তেছিলাম, তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকবে। যেমন খেলছিল, খেলছিলাম বা করছিলাম। হোয়াইল, হয়েন ইত্যাদি এগুলো থাকতে পারে, দুইটা থাকতে পারে, সেক্ষেত্রে ফার্স্ট কন্টিনিউয়াস বসবে। এরপর এটার গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে ওয়াজ ওয়ারের সাথে কি থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে। পাস্ট প্রেজেন্টে কি ছিল? হ্যামিজার, আর এখানে ওয়াজ ওয়ার। যেমন আই ওয়াজ রিডিং বুক, আমি একটি বই পড়ছিলাম। পাস্ট পারফেক্ট টেন্সে আসি আমরা, অতীতে দুটি কাজ সম্পন্ন হলে যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল সেটি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। সাধারণত বিফোর বা আফটার দ্বারা যুক্ত থাকে সবসময়, ম্যাক্সিমাম সময় থাকে, একবারে সবসময় বলা যাবে না। যেমন এটা জানার উপায় হচ্ছে দুটি অতীত কাজের মধ্যে যেটি পূর্বে ঘটে, দুটি অতীত কাজের মধ্যে যেটি পূর্বে ঘটবে। যেমন এখানে আমরা স্ট্রাকচার দেখি একটু, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা বি3 প্লাস অবজেক্ট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, যে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বেই বা ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। তাহলে এখানে একটা কাজ আগে ঘটে যায়, তাহলে এখানে কি বসলো? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এরপর আসি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে একটি কাজের আগে অন্য একটি কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এমন বোঝালে এটি ব্যবহৃত হয়। যেমন এখানে
অতীতে দুটি কাজের উল্লেখ থাকে এবং সময়কাল বা শুরুর সময় উল্লেখ থাকে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস ফর বা সিন্স টাইম। মানে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন ছিল, এখানে জাস্ট হ্যাড বিন হবে, আর বাকি সব প্রায় ঠিক। যেমন হি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার হোয়েন আই অ্যারাইভ। এই যে এখানে একটা সংখ্যা উল্লেখ আছে, এই যে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, সেই জন্য এখানে কি বসছে, ফর বসছে। এই জিনিসটা আমরা রাখবো সবসময়। এরপরে এসে আমরা ফিউচার টেন্সে। ফিউচার টেন্স ইনডিফিনিট টেন্স সাধারণ ভবিষ্যৎ সংজ্ঞা, যে কাজ ভবিষ্যতে ঘটবে, অর্থাৎ এখন ঘটেনি, যেটা ভবিষ্যতে আসবে। চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে সাধারণত ব, বে, বেন বা করব, করবে, করবেন ইত্যাদি, যেমন করব, যাবে, আসবেন ইত্যাদি থাকবে। আবার এটা ইংলিশে টুমোরো, নেক্সট উইক, সোন ইত্যাদি থাকতে পারে। সেক্ষেত্রে এটা আমরা ধরে নিতে পারবো কি, এটা ফিউচার ইনডিফিনিট। সাবজেক্ট, এটার স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে এর উদাহরণ দিকে একটা, আই উইল গো টু ঢাকা টুমোরো। এখানে টুমোরোটা কিসের সাইন, ফিউচার ইনডিফিনিটের সাইন এখানে আছে। এবং এখানে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে উইল, গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। এরপর এসে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বর্তমান ভবিষ্যৎ, যে কাজ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে চলতে থাকবে। চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে সাধারণত তে থাকিব, তে থাকিবে ইত্যাদি থাকে, যেমন করতে থাকবে। সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, যেমন এট দিস টাইম টুমোরো আই উইল বি ট্রাভেলিং, অর্থাৎ এই সময়ে আমি আগামীকাল কি থাকবো, ভ্রমণ করতে থাকবো। যেমন এখানে করতে থাকবে, সে ভবিষ্যতে কি থাকবে, করতে থাকবে। সেক্ষেত্রে কি বসবে, সাবজেক্ট উপরে শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এরপরে ফিউচার পারফেক্ট টেন্সের সে আমরা পুরাগঠিত ভবিষ্যৎ, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ সম্পন্ন হয়ে থাকবে এমন বোঝালে প্রায়শই বাই বা বিফোর দিয়ে সময় নির্দেশ করা থাকে। তাহলে বোঝা হচ্ছে কি, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হয়ে থাকবে এমন বোঝালে। তাহলে চেনার উপায় হচ্ছে বাই নেক্সট মান্থ, বিফোর 2030 ইত্যাদি সময়ের উল্লেখ থাকবে। যেমন আমরা একটু দেখি স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক, তারা আগামী এক সপ্তাহের মধ্যে কি করবে, প্রকল্পটি শেষ করবে। তাহলে একটা নির্দিষ্ট সময় জুড়ে দেওয়া আছে এবং এবং এটা শেষ করবে এরকম বলা থাকবে। সেক্ষেত্রে এটা বলতে পারবো আমরা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক। এরপরে এসে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে, পুরাগঠিত ঘটামান ভবিষ্যৎ, ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ কত সময় ধরে চলতে থাকবে তা বোঝাতে মূলত ফিউচার পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। এটা চেনার উপায়, ভবিষ্যতে একটি সময়ের উল্লেখ থাকে এবং কতক্ষণ ধরে কাজ চলবে তার উল্লেখ থাকে। তাহলে কাজটা ভবিষ্যতে হবে এবং কতক্ষণ ধরে চলবে সেটারও উল্লেখ থাকে। তারপর দেখি আমরা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা টাইম, এগুলো থাকতে পারে। তাইলে এটা উদাহরণ দেখি, বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 10 ইয়ার্স, আমি আগামী বছর নাগাদ আমার এখানে 10 বছর বসবাস করা হবে। অর্থাৎ আমি এখন যেখানে আছি সেখানে আগামী 10 বছরে এটা কি হবে, আগামী বছর নাগাদ এটা 10 বছর হয়ে যাবে বাই দ্য নেক্সট ইয়ার। এটা এখানে দেখা যাচ্ছে যে প্রায় সেম, জাস্ট এখানে প্রেজেন্টের ক্ষেত্রে এই উইলটা হবে না, হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। আর পাস্টের ক্ষেত্রে হ্যাড হবে, আর এখানে উইলটা যুক্ত হবে, আর বাকি সব থাকবে প্রায় একই রকম। জাস্ট কাজটা যদি একবার দেখা শেষ হয়, যদি কমপ্লিটলি না বুঝো আরেকবার দেখো, আশা করি বুঝে চলে আসবে ইনশাল্লাহ। এবং আশা করি এটা নিয়ে আর সমস্যা হবে না টেন্স নিয়ে। তো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ সেন্টেন্স প্যাটার্ন নিয়ে জানবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তুমি যদি সেন্টেন্স লিখতে যাও, কোনো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাও, নিজে থেকে লিখতে যাও, অবশ্যই তোমাকে এই সেন্টেন্স প্যাটার্ন জানতে হবে। তুমি কোনটার পর কি বলবে সেটা যদি না জানো, তাহলে সেক্ষেত্রে তুমি সেন্টেন্স কখনো বানাতে পারবে না। পরের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা আমাদের বইটি এখনো নাওনি, তারা দ্রুত আমাদের বইটি সংগ্রহ করে নাও, আমাদের সাথে যোগাযোগ করে বইটি কনফার্ম করে নাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।